আমি ট্রাম্পকে ভোট দিয়েছিলাম লাস্ট টাইম। কেন? যে বাংলাদেশে একটা আসলে একটা বাংলাদেশে একটা পরিবর্তন হবে, এই অবিচার অত্যাচারটা বন্ধ হবে। এবার দেশ যে সংকটে, ধরেন আপনারা তো আমেরিকাতে অনেক প্রতিষ্ঠিত, আপনাদের অনেক কানেকশনস আছে, অনেক পলিটিক্যাল মানুষদেরকে আপনারা চেনেন, মানে আমেরিকান পলিটিশিয়ানদেরকে আপনারা চেনেন। এই বিষয়গুলি কি আপনারা আন্তর্জাতিক মহলে তুলে ধরার, আলাপ আলোচনায় বলুন, লেখালেখিতে বলুন, স্থানীয় যারা কংগ্রেসম্যান সেনেটর আছে তাদের কাছে কি পৌঁছানোর কোনো চেষ্টা আপনারা করেন? আমি ট্রাম্পকে ভোট দিয়েছিলাম লাস্ট টাইম। কেন? যে বাংলাদেশে একটা আসলে একটা বাংলাদেশে একটা পরিবর্তন হবে, এই অবিচার অত্যাচারটা বন্ধ হবে। কি হলো? আই এম ব্লাফড। তো আমার আর কোনো ইনসেন্টিভ আছে কোনো কংগ্রেসম্যানের সাথে কথা বলার? এখন আপনাদের তো সরাসরি ট্রাম্পের সঙ্গে, আপনারা দুজনেই ফ্লোরিডাতে থাকেন এবং আপনারা যেখানে থাকেন আমি শিওর ওই যে পাম বিচ খুব দূরে নয় ডোনাল্ড ট্রাম্প, তাই না? এবং ফিজিক্যালি দূরে না, আমরা ড্রাইভ করে পৌঁছাতে পারি, বাট রাইট না, আমি বলছি যদি ইমেইল করেন, যোগাযোগ করেন, কমিউনিকেশনটা এস্টাবলিশ করেন, আপনি সরাসরি ওনাকে না করেন, ওনার স্টাফদেরকে পলিটিক্যালি, কারণ উনি তো আপনাদের এলাকা থেকেও নির্বাচিত, তাই না? এই তো বটেই। হ্যাঁ, সো যাই হোক, উনি ডিরেক্টলি আমাদেরকে নির্বাচিত, উনি এখানে, উনি তো সব জায়গার ভোট পেয়েছেন, কিন্তু ওনার সাপোর্টাররা এখানে যারা আছে আমাদের দিকটায় ফ্লোরিডাতে, ওনার সাপোর্টার ঐতিহাসিক ভাবে ফ্লোরিডা ট্রাম্পের আমলে খুবই স্ট্রেইট ওয়েতে রেড হয়ে গেছে, তাই না? আগে তো সুইং স্টেট ছিল, এখন থেকে পুরো রেড স্টেট হয়ে গেছে। সো আর তাকে কিন্তু আমরা তো নট টু হ্যাপি অ্যাবাউট হোয়াট হি হ্যাজ ডান সো ফার। এনিওয়ে, কথা হচ্ছে যে এখন নতুন অ্যাম্বাসেডর যাচ্ছে শুনি, নানা রকম ব্রিফিং হয়তো হয়েছে, দেখা যাক ওয়ার ইট গোস। সাব্বির আহমেদ, এমনিতে আপনাদের যারা আরো বন্ধু বান্ধব পরিচিত স্বজন রয়েছেন, তারা এখন যারা ধরেন আন্দোলনকে সমর্থন দিয়েছিল, আপনারা বলেছেন যে তারা এখন অনেকখানি নীরব হয়ে গেছে, একটু লজ্জায়ও হয়তো পড়ে গেছে, কিন্তু কিভাবে করে আবার ঐক্যবদ্ধ হওয়া যায় যে এই দেশটিকে বাঁচানোর জন্য? এখন তো প্রবাসে ছাড়া কিছু করার নাই, কারণ দেশের ভিতরে মানুষ তো মুখ খুলতে পারছে না। এই কথা ঠিক। আপনার চ্যানেলে কালকে দেখলাম, আপনার চ্যানেলে ডক্টর মোমেন উনি খুব সুন্দর করে বলেছিলেন যে আওয়ামী লীগের না, ইস্যু না, এটা সবার ইস্যু। দেশকে যদি বাংলাদেশকে উদ্ধার করতে হয় তাহলে এটা সবাইকে এখন এটাকে উদ্ধারের মানে কাজ করতে হবে। আমি যেমন ধরুন আমার তেমন কোনো পলিটিক্যাল কানেকশন কোথাও নেই, দেশেও ছিল না এখন, কিন্তু আমিও এখন এই যে আপনার চ্যানেলে আসলাম, কিছু কথা বলছি, মানে কি জন্য, ওই যে 71 এর মতো পরিস্থিতি হয়ে গেছে এই জন্য যে বাংলাদেশের অবস্থা, আমরা তো ওই দেশে বড় হয়েছি, দেশে জন্মেছি, কানেকশন নারী টান থেকে যায়। তা তো বটেই, তা তো বটেই। আমি শেষ করব, অমিত রায় যদি শেষ কিছু মন্তব্য করতেন। আমি এখনো হোপফুল, সামনের দিনগুলোতে হয়তো কি বলবে আপনার পরিবর্তন দেখতে পাবেন। পরিবর্তনটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত যাবে, কিন্তু আমি আওয়ামী লীগকে ওই যেটা মানে সবার ইনক্লুসিভ ইলেকশনটার কোনো দেখছি না। এখন ইনক্লুসিভ ইলেকশনটা করতে হলে ইলেকশনকে পেছাতে হবে, এবং এই পেছানোর জন্য চাপটা করতে আসবে। আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই হাসিনার সময়টা 15 ইয়ার্সে একটা কান্ট্রি দাঁড়িয়ে গেছিল অন ইজ ওন ব্যাকবোন, অন ইট ইজ ওন ব্যাকবোন। কারো ইনফ্লুয়েন্সে, কারো কথায় কিছুতে কোনো দিকেই দরকার হচ্ছিল না। এখন আমরা বাইরের দিকে তাকিয়ে আছি যে ওখান থেকে আসবে চাপ অথবা ইনস্ট্রাকশন, সে অনুযায়ী আমরা চলবো। কি অবস্থা! যাই হোক, এখন দেখা যেতে কিছু পরিবর্তন হতে পারে বিকজ অফ দ্য যে এখন সবির বললো যে এরা আপনার ওয়েস্টার্ন পাওয়ার এই আপরাইজিংটাকে সাপোর্ট করেছে ডেমোক্রেটিক রিফর্ম আনার জন্য, কিন্তু তারা কি জানতো না হু ইজ লিডিং দিস? ফান্ডামেন্টালিস্ট লিড করছে। তো যাই হোক, এখন দেখা যাক, এখন কিছু যদি পরিবর্তন হয়, ইরানের সিচুয়েশন একটা ওখানে দেখছেন আপনারা, ও থেকে শিক্ষা নিয়ে যদি কিছু হয়,
হতেও পারে। সাব্বির আহমেদ যদি শেষ কিছু বলতেন। যে শেষ ওই যে অমিতদা বলছিলেন যে বাংলাদেশ আহ, আহ, মানে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমি একটা অবশ্যই ক্রেডিট দেবো প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে সেটা তো দিতেই হবে। এর জন্য। ওই যে পদ্মা ব্রিজ হওয়ার পরে আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমার ইন্টারেস্ট ছিল ওখানে যারা অ্যাডভাইজার ছিলেন অনেকে আমার ডাইরেক্ট প্রফেসর, যারা আমার ক্লাস নিয়েছেন, প্রফেসর জামরুল্লাহ চৌধুরী স্যার আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমাদের স্ট্রাকচার পড়াতেন, এখনো মনে আছে। ডক্টর শামীউজ্জামান স্যার, উনি আমাদের স্ট্রাকচার পড়াতেন, বিভিন্ন পোর্শন অফ স্ট্রাকচার অ্যানালাইসিস মনে আছে আমার। আমার ইন্টারেস্টে আমি ফলো করেছি সব সময়। আপনি এবং যেদিন 2022 সালে হওয়ার পরে আমি একটা ছবি আমি এখানে প্রিন্ট করে আমি আমার কিছু কলিগকে দেখিয়েছিলাম যে 6.3 কিলোমিটার ব্রিজ বাংলাদেশে করেছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এ আমাদের প্রজেক্টে আমাদের আলাপে একটা কথা আসে যে when did you hit the ground, মানে কোদালটা কোন দিন প্রথম ইয়ে হয়েছিল। তাহলে আমার এক্সাক্ট ডেট মনে নেই, তবে এটা 2014 সালে। আমার দুইজন কলিগ বলে উঠলো সাথে সাথে, 8 বছরে তোমাদের বাংলাদেশ এরকম একটা লং ব্রিজ শেষ করে ফেললো। বললাম ইয়েস, ইন 8 years, 8 বছরে বিউটিফুল ব্রিজ। আমি ছবিটা প্রিন্ট আউট করে নিয়ে গেছি আর কি। তো এরকম আর কি, যে মানে প্রেস করেছে সবাই। কারণ আমি জানি আমাদের এখানে একটা কথা, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কমিউনিটিতে একটা কথা চালু আছে যে যদি কোনো ট্রান্সপোর্টেশনের প্রজেক্টে কেউ, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে যদি কেউ ঢুকে আর যদি 10-15-20 মাইলের একটা প্রজেক্ট হয়, তাহলে ওইটা দিয়ে তার মানে কেরিয়ার শেষ। এটা দুটো প্রজেক্ট হলে চলে যাবে। আপনারা তো পেশার কথা বললেন, আর আমরা সাধারণ নাগরিক হিসেবে ধরেন আমি 10 বছর হয়েছে আমেরিকাতে এসেছি, নিউ ইয়র্কের একটি রাস্তা এসেই শুনি যে এটা এই কাজ চলতেছে এবং এটা চলবে চলতেছে। তারপর আমি 2-1 জনকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তার কাজ কবে শেষ হবে, বলে আমরা জানি না, আমরা যখন প্রথম আসি তখনও দেখেছি কাজ চলছে। আপনি চিন্তা করুন, এই যে তিস্তা মানে এই যে ব্রিজটা কিন্তু শুধু ব্রিজ না, আপনি এই ব্রিজের জন্য আপনার ঢাকা থেকে রোডটা আনতে হয়েছে। তারপরে রেলওয়ে ব্রিজ, এটা তো শুধু রোডওয়ে ব্রিজ না, রেলওয়ে ব্রিজের জন্য আপনার ঢাকা থেকে আবার রেলওয়ে লাইন করে, মানে রেলওয়ে রোড করে আনতে হচ্ছে এখানে। ওখানে আবার ওই রেলওয়ে রোডের মধ্যে কত ব্রিজ, কত পাইলিং, কত কিছু। তারপরে আবার ওই পারে যাওয়ার পরে সেখানে আবার যশোর, খুলনা, বরিশালে কানেকশন দিতে হচ্ছে, আবার রেলওয়ে রোড এন্ড রেলওয়ে ব্রিজ, মেনি ব্রিজেস। আমাদের নদীর মাতৃক দেশ, অসংখ্য ব্রিজ। এই সবগুলা জিনিস তারা 8 বছরে কমপ্লিট করেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমার একটা অ্যাকচুয়াল ঘটনা বলি। আমার বিজনেসের সামনেই রাস্তাটা প্যান্ডামিকের আরো আগে, বেশ কিছু আগে খুলে রেখেছিল, ওটা ওভার হয়ে গেছে, কাজ বলতে হয় না, এগোয় না। তা যখন পদ্মা ব্রিজ কমপ্লিট হলো, একটা কন্ট্রাক্টর আমার বিজনেসে এসে ওরা কাজ করছিল, এসে তোরা আর কতদিন লাগাবি, মনে হয় 8 years হয়ে গেছে। ডু ইউ নো এ স্মল কান্ট্রি, a third world country called Bangladesh finished a 6 kilometer mile long in the same time and you are still not done? আমি বলেছিলাম এটা এদেরকে, এতে কোথায় বাংলাদেশ, তারা ছিল না। তো বললাম আর কি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা দেশ, তোমরা একটা 1 মাইলের রাস্তা শেষ করতে পারছো না 8 বছরে, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। আর ওখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা বিরাট ব্রিজ করে ফেলেছে ইন দ্য সেম টাইম ফ্রেম। কিন্তু এখন তো বলে কি জানেন, যে এটি কি শেখ হাসিনা তার বাবার টাকায় করেছে? ওগুলো তো নির্বোধের ব্যাপার, আমি শুনেছি সেটা নির্বোধের। বাবার টাকা তো নয়, টাকাটা জোগাড় করার ব্যাপার। একটা বিজনেসম্যান, আমি বিজনেসের পয়েন্ট অফ ভিউ বলি, যেমন ধরুন আমাদের এই শুরুতে আমাদের কি টাকা আছে, সামান্য একটু টাকা জমেছি, আর বাকিগুলো কি লোন করতে হয়েছে, তো টাকাটা জোগাড়টা আমাকে তো করতে হয়েছে নাকি, আমাকে দিয়ে দিয়েছে, আমার টাকা না, আমি লোন করেছি ব্যাংক থেকে, ওইটাই খাটিয়ে আমি করে আবার লোন ব্যাংকে ফেরত দিচ্ছি। তো আমি তো জোগাড় করেছি, শেখ হাসিনার বাবার টাকা না, কিন্তু তাকে তো জোগাড় করতে হয়েছে। যেখানে IMF এর ল্যান্ডিংটা মানে লোনটাও করলো, বেচতে দিল, সেখানে নিজে ফান্ডিং করে বা চায়না থেকে কিছু নিয়ে নানাভাবে করে জোগাড় করেছে, খেয়ে তাই ক্রেডিট দিতে হবে না। আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি দিল, এই নষ্ট করলো, তো ওখানে গিয়ে এত ইমোশন রাখতে পারেননি। জানেন যে এই প্রত্যেকটা প্রজেক্ট
শেখ হাসিনা নিজে মনিটর করতেন, এমনকি লুপগুলা উনি কতভাবে ডাইভার্ট করতে পারবেন এগুলি কিন্তু নিজে উনি ভোরবেলাতে, আমি শুনেছি যে উনি ভোরবেলাতে উঠে এগুলি সব দেখে দেন এক একজন প্রজেক্ট যে ওটা ডিরেক্টর ওনার ড্রিমের মতো ছিল, তাই এবং আপনারা তাকে খুব বেশি এটা পছন্দ করতেন না। হুম। কারণ আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি এই নষ্ট করলো, তুমি তো ওখানে গিয়ে এত ইমোশন রাখতে পারেননি। এত কষ্ট করে টাকা জোগাড় করে তৈরি করে এত প্ল্যান করে করছে, সেখানে উনি আর ইমোশনকে থাকতে পারেননি। না, উনি যেমন ইনভলভ ছিল বলে কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ, হতে পেরেছে। তা ফর তো এক্সাম্পল বটেই। আপনার যখন পার্সোনালি ইনভলভ ফাইল না হলে ড্রাইভিং করে সেই তখন দেখা যাচ্ছে যে ফাইল তারা মানে আগে চিন্তা করেছিল 40-50 ফিট, সেখানে হচ্ছে না, বিকজ ওখানে ইরোশন 30 ফিটের মতো হয়ে যায়, তো এই জন্য ফাইল ড্রাইভ করেছে মনে হয় 80 ফিট পর্যন্ত। তো তখন ওই যে হ্যামার যেটা ছিল সেটা দিয়ে ওয়ার্ক করছিল না, তখন এটা জার্মানি থেকে একটা হ্যামার আনতে হতো। এই জার্মানি থেকে আপনি এটা তো মনে করুন রোডস এন্ড হাইওয়েজ এর ইঞ্জিনিয়ার তো আনতে পারবে না, এটা কিন্তু ইনভলভ হতে হবে ফরেন মিনিস্ট্রিকে, আবার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ হতে হবে। তো এটা কে করবে? এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই করতে হবে। এই একটা ব্যাপার ছিল, সবকিছু প্রধানমন্ত্রী শেখ না হাসিনা করতে হবে, এটা একটা উপায় নেই, এটা তো ওনাকে ওনাকেই সব করতে জায়গায় হবে। ইনভলভ হতে হবে, এই একটা এবং ব্যাপার ছিল। ওনাকে ইনভলভ না করলে তো আপনি ফরেন মিনিস্ট্রিকে আপনি অ্যাক্টিভেট না করতে না, ওটা পারছেন তো না। আপনি ওটার কথা বললেন, এটাও প্রায় ঠিকই আছে সবকিছুতে এটা। ছোটখাটো ব্যাপার থেকে শুরু তো করে যার এভরিথিং ফলে উনি যে এই যে ওনাকে বললেন করতে হবে, মর্নিং এটা এ কেন? উঠে যে উনি করতো, এবং যার ফলে মর্নিং এ উঠে মনিটর করতো, এটা করতো কেন? যাতে বড় প্রজেক্ট expedite উনি হয়। করেছেন সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছোটখাটো ব্যাপার পর্যন্ত, হ্যাঁ শেখ হাসিনা এই ধরনের তো ঠিক না। এটা ওনার ঘরে যারা বন্দুক রেখে খেয়েছেন তারা কোথায় এখন? এইগুলো কি বলবো আর, এগুলো আক্ষেপ রয়ে যাবে। আপনারা কি শেখ হাসিনাকে মিস করেন? শেখ হাসিনাকে আমি এখন পার্সোনালি কি বলবো, উনি তো বাংলাদেশের আর সব শক্তি কম বেশি মুক্তিযুদ্ধের পক্ষের না। বিএনপি নামে মুক্তিযুদ্ধের পক্ষে হলেও তাদের মধ্যে তো অনেক অ্যান্টি মুক্তিযুদ্ধ বিরোধী প্রো পাকিস্তান এলিমেন্ট রয়েছে। তো যেহেতু অল্টারনেটিভ নাই, সেই হিসেবে আমরা ওনাকে সাপোর্ট করতাম, কিন্তু মানে আওয়ামী লীগকে সাপোর্ট করতাম সেই সময়টায়। ভালো করে করলে তো ভালোই করবো, যেমন বিএনপি 2001 এলো, ঠিক আছে, এভরিবডি অ্যাকসেপ্টেড ইট, কিন্তু কি করলো, আসার সাথে সাথেই মাইনরিটিদের উপর অ্যাটাক শুরু করে দিল, ভয়ঙ্কর সব ঘটনা ব্যাপার। এখানে একটা বইও পাবলিশ করেছে এটার ব্যাপারে, অনেক ছবি টবি দিয়ে কি অত্যাচার হয়েছিল সে সময়টায়। তো হলো কি, আমরা বিএনপিকে অ্যাকসেপ্ট করতে পারলাম না কেউ, কারণ তারাও কোনো ডেমোক্রেটিক ফোর্স হলো না, ডেমোক্রেটিকলি ইলেক্টেড হলেও ডেমোক্রেটিক ফোর্স হচ্ছে না। তো এখনকার পরিপ্রেক্ষিতে যদি বলি, এই যে এখন যদি বিএনপি পরিবর্তিত হয়, এখন ওনাদের বর্তমান নেতার কথাবার্তায় পরিবর্তিত মনে হচ্ছে, কিন্তু দলটা পরিবর্তন হয়েছে কিনা, নেতা 17 বছর বাইরে থেকে ডেমোক্রেটিক পরিবেশের থেকে চেঞ্জ অফ হার্ট হতে পারে, কিন্তু কি করে কন্ট্রোল করবে এই তার দলের এত লোকগুলোকে, যেগুলো তারা মানে ব্যক্তিগত গেইনের জন্য যারা বসে আছে, এত বছর সাফার করেছে, পার্টিকে সাপোর্ট করেছে, ওদেরকে কিভাবে কন্ট্রোল করবে আমি তো বুঝতে পারছি না। তবে এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে যে সবাই বিএনপিকে চাইছে, বাইরের সবাইও, কারণ এই মুহূর্তে আর অল্টারনেটিভ দেখছে না। এখন আরেকটা জিনিস আমাকে খারাপ লাগে, সেটা হচ্ছে যে সবাই ইনক্লুসিভের কথা বলছে, কিন্তু এখন কি আর ইনক্লুসিভ হওয়া সম্ভব? নির্বাচনের তো ডেট দিয়ে দিয়েছে, নমিনেশনের টাইমও শেষ, এখন আর কিভাবে হবে? এখন শেখ হাসিনার একটু আগে আপনার পাঠানো ক্লিপটা দেখলাম, উনি ভোট দিতে মানা করছেন। ওনাকে বলতে হবে না, এমনিতেই যেতে চায় না লোক ভোট দিতে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যেতে চায় না, আবার যারা একটু মাঝখানে আছে বলছে আপাতত বিএনপি আসুক ক্ষমতায়, তারপরে দেখবো। আমি বলি তারাও ঠিক আছে, কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, ঠিক আছে বিএনপিকে ভোট দেওয়া হোক, লেট দ্যাম উইন, একটা ডেমোক্রেটিক বেস হোক, তারপরে আবার হয়তো আন্দোলন করতে হবে। কিন্তু যদি আপনারা ওই যে যদি মানুষের যদি এইসব ভোট না দেওয়ার ফলে যদি
বিএনপি এবং জামাতের জোট উইন করে, জামান বিরোধী পার্টি বা ইয়ে, তাহলে কি হবে? যদি বিএনপি মানে অ্যাবসলিউট মেজরিটি না পায় তখন তো প্রবলেম হবে, তখন কোয়ালিশন করতে হবে তো জামাতের সাথে বা সামবডি এলস, তখন তো আরো ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কাজে এখন আমার মতে আপাতত বিএনপি কে বেনিফিট অফ ডাউট দেওয়া ভালো। যদি ডেমোক্রেটিক প্রসেসটা মনে করেন নাকি বিএনপি কে বেনিফিট অফ ডাউট দেওয়া ভালো, কিংবা মন্দের ভালো বলেন অনেকেই, অনেকেই মনে করেন এর বাইরে আর কোনো বিকল্প বাংলাদেশের সামনে আর কিছু নেই? এই মুহূর্তে অনেকেই এরকম মনে করছেন, বাট আমি বিএনপি কে যেভাবে দেখি আর কি, যে খুবই আনফরচুনেট যে বিএনপি একটা রাজনৈতিক দল, এবং বিএনপি যখনই ক্ষমতায় আসছে তখন 7ই মার্চ চলে গেছে, গায়েব হয়ে গেছে, বঙ্গবন্ধু গায়েব হয়ে গেছেন। বাংলাদেশের হিস্ট্রি, তাদের একটা হিস্ট্রি আছে, এটা তারা বাইর করেছে 75-এর পরে, বঙ্গবন্ধুকে হত্যার পরে। সেই হিস্ট্রিটা হচ্ছে জিয়াউর রহমান কেন্দ্রিক একটা হিস্ট্রি। তো আমরা তো ধরুন আমার বয়স ছিল 13.5, আমি তো সব মানে দেখার মতো বুঝার মতো বয়স আমার ছিল, ছোট ছিলাম কিন্তু আমার বুঝার মতো বয়স ছিল, ক্লাস 9-এ তখন মাত্র উঠেছে। তো আমরা তো জিয়াউর রহমানকে আমরা চিনিনি, জানি না। আমরা শুনেছি উনি ওয়ান অফ দি সেক্টর কমান্ডার্স প্রথম দিকে, তারপরে শুনেছি উনি জেড ফোর্সের আর কি কমান্ডার, এর বেশি কিছু জানি না। এবং শুধু উনি না, আরো সেক্টর কমান্ডাররা ছিল, আরো ফোর্স ছিল, কে ফোর্স ছিল, এস ফোর্স ছিল, 3টা ফোর্স ছিল। এগুলো আমরা জেনেছি, নিউজে শুনেছি, ইয়ে করেছি কয়েকবার। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন আমাদের অভিসংবাদিত নেতা তখনকার, এবং পরবর্তীতেও এখনো। তো সেটা তো আমরা পাই না বিএনপির কাছে। বিএনপি আসলে এগুলো সব গায়েব হয়ে যায় কেন? হিস্ট্রি কি কেউ গায়েব করে দেয়? ইন্ডিয়াতে কি মহাত্মা গান্ধীকে গায়েব করে দিয়েছে কেউ? আমেরিকাতে কি জর্জ ওয়াশিংটনকে কেউ গায়েব করে দিয়েছে? থমাস জেফারসনকে কি কেউ গায়েব করে দিয়েছে? তো ওই শুধু বঙ্গবন্ধু না, তাজউদ্দিন সাহেব থেকে শুরু করে সবাইকেই গায়েব করে দেয় বিএনপি আসলে। বিএনপিকে আমি অনেস্টলি বলছি, আমার সাপোর্ট করাটা খুবই ডিফিকাল্ট হয়, খুবই খুবই ডিফিকাল্ট হয় আমার জন্য। আমি রাজনীতি করিনি, আমি আওয়ামী লীগের কোনো মেম্বারও ছিলাম না, কোনো ছাত্র সংগঠন। আমি বলেছি আপনাকে, আমি কথা বললেই তো এখন তো আপনারা দুজন এত সফট স্পোকেন আর আমি এত হার্ড। না না না, আমি বলি হার্ড কেন হবে? আচ্ছা, আমি একটু চেষ্টা করি আপনাদের মতো সফট করার। আপনি বলেন আপনারটা, বলেন আপনারটা, বলেন। আমরা তো আমারই কানে, আমার কণ্ঠস্বর আমার কানে বেজে উঠলো আর কি। হ্যাঁ, আপনি তো সাংবাদিক, আপনি বলবেন, ঠিক আছে? আপনি শুনতে পাচ্ছেন তো এট লিস্ট আমরা কথা বললে, তাহলে আমি একটু সফট শুনতে পেলে হলো। এখন তো এই যে আপনারা মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের কথা বললেই তো বলে আওয়ামী লীগ, এবং এটাই ট্রু, আওয়ামী লীগই ডিফেন্ড করে রেখেছে। আওয়ামী লীগে এখন আমি সবসময় জানতাম যে আওয়ামী লীগ নাই মানে মুক্তিযুদ্ধ নাই, কারণ আমি 75-এর পরে দেখেছি যে রহমান সাহেব এসছেন, বঙ্গবন্ধুর নাম ছিল না কোথাও। আমরা মনে আছে 75-এর পরে, আমি 76 থেকে আমি ঢাকায়, আমি স্টুডেন্ট, এবং আমরা যখন আপনার বিজয় দিবস বা এগুলাতে যখন টিভিতে যেতাম, বঙ্গবন্ধুর কোনো নাম ছিল না। আমরা ওই অনেক লোকজন আসতো, তারা এসে ওই হিস্ট্রিটাও ছিল না, হিস্ট্রিটা ছিল ওইরকম, পরিষ্কার মনে আছে। টিভি তো একটাই চ্যানেল, সেখানে বলা হতো যে ডিসকাশন গুলো হতো যে ওইরকম যে হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে, এবং ইন্ডিয়া হচ্ছে একটা আধিপত্যবাদী শক্তি আমাদের আশেপাশে, তারপরে এই বাংলা মানে আমাদের পূর্ব পাকিস্তানের মুসলমানরা একত্রিত হয়, এমন ভাবে বলতো, মনে হতো যে হানাদার বাহিনী ইন্ডিয়া, এমন ভাবে ডিসকাশন গুলা হতো। আর এই ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করে, তাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়ে 1 রুপি করে লাগলেও তখন ডেইলি 1 কোটি রুপি তাদের ব্যয় করতে, আমি বলছি মিনিমাম 1 রুপি পার পারসন। এত মানে তারা স্যাক্রিফাইস করেছে তাদের মানুষজন। আমার নিজের আত্মীয় একজন, উনি ছিলেন, আমি সিলেট থেকে, আমার আত্মীয় একজন উনি ত্যাগ করে গিয়েছিলেন। আর জন্মানোর সময় তখন প্রচারণা শুরু করলো যে আওয়ামী লীগের লোকজন ওখানে গিয়ে ইয়ে করেছে। তো উনি পার্টি করতেন, কিন্তু উনি এমপি বাইরম ছিলেন, উনার বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। এবং ওনাকে ওই সময় ডিসি সাহেব বলেছে আপনি লিস্টে আছেন, আপনি পালান। তো উনি পালিয়ে যাওয়ার পথে উনি
বাড়িতে যাবেন, কিন্তু বাড়ি থেকে লোক এসে বলছে ওনাকে যে ওনার বাড়ি জ্বালিয়ে দিয়েছে ইন দ্য মিন টাইম ওই যারা মুসলিম লীগের যারা ছিল। এই এখনকার মতো পরিস্থিতি। তো উনি আমায় গল্প করেছেন যে আমার আর কোনো পথ ছিল না। উনি ওই জকিগঞ্জের ওখানে গিয়ে বলছে, ওনার গাড়ি ছিল, উনি বলছে ড্রাইভারকে তুমি ইয়ে করো, ওই ইন্ডিয়ার দিকে যাও। উনি আমাকে বলেছে, আমাকে আমার সম্পর্কে আমার দাদা হন আমাকে বলেছে যে এরকম আমি যখন বর্ডার ক্রস করে যাই, যখন ওই ওদের বিএসএফ এর ক্যাম্পে গিয়ে রাত্রে আমার ফ্যামিলি নিয়ে আমি একটা চাটাইয়ের উপরে বসে আমি খাওয়া দাওয়া করছি আমার এখানে সিলেট শহরে আমার 3 তলা বাড়ি ফেলে গিয়ে আমার নিজেকে কি মনে হয়েছে। তারপর বলছে যে ওখানে গিয়ে তারপর ওনার ভাইরা ছিল, দুই ভাই ছিল লন্ডনে, ওদের অনেক ব্যবসা লন্ডনে, আগে থেকে ওরা ভেরি রিচ ফ্যামিলি। তো তারপর ওর ভাইদের সাথে যোগাযোগ করেছে, ওরা টাকা পাঠাতো ওনাকে। উনি বলেছে যে যশোর, টাঙ্গাইল এই সমস্ত লোক জায়গাতে এসছে, এরা অনেক সচ্ছল মানুষজন হাত পেতে দিয়েছে যে আপনার তো ভাইরা পাঠাচ্ছে, আমাকে কিছু দেন, বাইরে গেলে ছেলে মেয়েদেরকে কিছু খাওয়াতে পারছি না, এই অবস্থার মধ্যে পড়েছিল এরা। তো এটা এইরকম, কিন্তু অবশ্যই প্রচার করা হচ্ছে ওখানে গিয়ে আমোদ ফুর্তি করেছে আওয়ামী লীগের লোকজন। এবার জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং হোল হিস্ট্রিটাকে একদম মাটি চাপা দেওয়ার একটা টেন্ডেন্সি এই বিএনপি করেছে। এবং যার ফলে আমি মনে করি, আগেও মনে করতাম, এখনো মনে করি যে আওয়ামী লীগই একমাত্র চেষ্টা করে হিস্ট্রিটাকে তুলে ধরে রাখতে পেরেছে, কিছুটা অনেকটা হলেও আমি বলবো। অমিত রয়, এখানে দুটি বিষয় আমার জানতে ইচ্ছা করছে। একটা হচ্ছে গিয়ে যে এই যে সাব্বির আহমেদ বললেন যে ইন্ডিয়া আমাদেরকে এত সাহায্য করেছে, কিন্তু আজকে যে পরিমাণ ভারত বিরোধিতা বাংলাদেশে, কেমন লাগে শুনতে এই সাহায্য সহযোগিতার বিপরীতে এরকম আচরণ? আমাদের বাংলায় একটা শব্দ আছে না যে কৃতজ্ঞ শব্দটাই কি আমরা প্রমাণ করছি কিনা, 1 নম্বর। 2 নম্বর, যে বলা হয় হ্যাঁ হয়তো এটাই ঠিক যে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে ধারণ করে, সংরক্ষণ করে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় প্রচারণা যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। অমিত রায়, মুক্তিযুদ্ধ যখন হয় তখন তো আমি তো ইউনিভার্সিটির ছাত্র, কাজে আমি সবই বুঝতে পারছি, সবই জানি, সবই দেখেছি অনেক কিছু। তো এটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভে যদিও শুরু হয়েছে মুক্তিযুদ্ধ, এটা আওয়ামী লীগের ছিল না, তো এটা তো সবারই মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু আওয়ামী লীগ একটা ভুল করেছে। স্বাধীনতা হওয়ার পরে, আসার পরে, বঙ্গবন্ধু আসার পরে, আমার মনে আছে এখন, এটা বলতে খারাপ লাগে, উনি সবসময় বলতেন যে আমার আওয়ামী লীগের উপর এটা হয়েছে, আমার আওয়ামী লীগের এটা সেটা হয়েছে, জনগণের কথা একটু কম বলতেন। আমাদের খুব খারাপ লেগেছে তখন। তাই কি? আমি তো ওনার ভাষণে শুনি আমার মানুষ, আমার আওয়ামী লীগের বেশি বলতেন। এক জায়গায় ওটা বিতর্কের ব্যাপার। মানে উনি সবকিছু কি ওন করতেন, উনি প্রত্যেক, আপনি শুধু আমার আওয়ামী লীগ না, আপনি ওনার ভাষণগুলি যদি দেখেন, উনি সব আমার দেশ, আমার মানুষ, হ্যাঁ, এমন কোনো কথা আছে যে আমি কাকে শাস্তি দিব, সবই তো আমার, আমাকে তোমরা বঙ্গবন্ধু বানিয়েছো, আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছো, এগুলো আছে, এগুলো তো আছে, যে আমি তো কিছুই করতে পারি না। যাই হোক, ওগুলো ওইসব এখন ওইসব সমালোচনার সময় না অ্যাকচুয়ালি। এখন যে অবস্থা দেশে, তাতে ফুল ফোর্সে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সাপোর্ট করা উচিত, সেটা ফজলুর রহমান হোক আর যে দলেরই হোক। যে আওয়ামী লীগ নাই মানে মুক্তিযুদ্ধ নাই, কারণ আমি 75-এর পরে দেখেছি যে রহমান সাহেব এসছেন, বঙ্গবন্ধুর নাম ছিল না কোথাও। আমরা মনে আছে 75-এর পরে, আমি 76 থেকে আমি ঢাকায়, আমি স্টুডেন্ট, এবং আমরা যখন আপনার বিজয় দিবস বা এগুলাতে যখন টিভিতে যেতাম, বঙ্গবন্ধুর কোনো নাম ছিল না। আমরা ওই অনেক লোকজন আসতো, তারা এসে ওই হিস্ট্রিটাও ছিল না, হিস্ট্রিটা ছিল ওইরকম, পরিষ্কার মনে আছে। টিভি তো ছিল একটাই চ্যানেল, সেখানে বলা হতো যে ডিসকাশন গুলো হতো যে ওইরকম যে হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে এবং ইন্ডিয়া। নোবেল প্রাইজ পেলেন, নোবেল প্রাইজ পাওয়ার সাথে সাথে আমরা খুব উল্লসিত এখানে, ও বাংলাদেশ থেকে প্রথম একটা নোবেল পেলেন। তারপরে 2007 সালে যখন ওনার রোল দেখলাম, যিনি পলিটিক্সে আসতে চান এবং কি পরিকল্পনা, কি ধরনের ওনার মনোবৃত্তি, তখন কিন্তু আমাদের সন্দেহ জায়গা শুরু করলো। এনিওয়ে, তখন তিনি রিজেক্টেড হলেন, চলে এলেন। কিন্তু আমরা এখান থেকে দেখলাম যে উনি ঠিক অ্যাক্টিভিটি বন্ধ করেননি। এখানকার জামাতের মিটিংয়ে উনি যেতেন এবং নানা রকমের লবিং করছেন। তো এক পর্যায়ে দেখলাম যে শেখ হাসিনা
ওনার এগেনস্টে মামলা দিলেন। তখন আর কেউ বললেন ওনার এগেনস্টে কেন মামলা দিলেন, এটা ভালো হয়নি। তেমন যে উনি এখানে কি অ্যাক্টিভিটি করছেন ইউএসএতে সেটা দেখেন আপনি। উনি এখানে বড় ষড়যন্ত্র করছেন খালি, যার জন্য উনি ওনাকে এই মামলাগুলো লেজিটিমেট মামলা হতে পারে না ইলিজিমেট হতে পারে আমরা জানি না, দেওয়া হয়েছে যাতে উনি একটু ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েন। এনিওয়ে, ক্লিন্টন ফ্যামিলির সাথে ওনার ফ্রেন্ডশিপের জন্য উনি অনেক কনসেশন পেয়ে গেলেন। যাই হোক, ওটা হচ্ছে ওনার পার্সপেক্টিভ। কিন্তু আপনার সাবজেক্টটা আজকে হচ্ছে যে কেন ওয়ার্ল্ড এত কি বলে যে কনসার্ন তো একটা ব্যাপারই যে ইনক্লুসিভ হচ্ছে না। ইনক্লুসিভ যেহেতু হচ্ছে না, তার জন্য পৃথিবীর এটাকে ট্রাস্ট করতে পারছে না যে একটা মানে ক্রেডিবল আপনার হবে, ইলেকশন হবে। যেভাবে হোক মেজর পার্টি বাদ দিয়ে তো আর হয় না ইলেকশন। এই আপনি যে বলছেন যে ইউ ছাড়া আর কেউ আসছে না অবজারভেশনে, এটা একটা রিজন। কারণ তারা পার্টিসিপেট বা অবজার্ভ করতে চায় না এমন একটা জায়গায় যেখানে তারা আগে থেকেই জানে যে ইট উইল নট বি ক্রেডিবল উইদাউট দ্য মেজর পার্টি ইন দ্য প্লে। তো এখন ওই জিনিসটা কেউ করতে পারছে না এখনো, যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ যেটা, সেটা থেকে কেউ টলাতে পারছে না ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে, যে ওদেরকে নিয়ে ইনক্লুসিভ করো, তাইলে তো আমরা পাবো, মানে আমরা কনসার্ন তো হব না। আমরা ভাববো এটা যে একটা বিশ্বাসযোগ্য হবে এবং তাতে বাংলাদেশের এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বস্তি আসবে। বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি আজকাল ইম্পর্টেন্ট মনে করে। বহুদিন আগে কিন্তু আমরা এত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ভাবতাম না বাংলাদেশকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই এটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট। কারণ ওই যে একটা তার লোকেশন ইন্দো চায়নার মাঝামাঝি একটা জায়গায়, যার জন্য এটা করে। তো ফ্রি ফেয়ার এবং কম্পিটিটিভ ইলেকশন হচ্ছে না বলেই সবাই কনসার্ন যে এটা তো লাভ হবে না, কারণ এরপরে একটু খেওয়াস উইল ফলো। খেওয়াস, কারণ এটা ক্রেডিবল জিনিস না হলে তো আন্দোলন এটা সেটাগুলো চলতেই থাকবে এবং অনেক আপনার ফরেন ইনভেস্টমেন্ট আছে এখানে। তো তারা কি করবে? তারা লসটা নিয়ে সরে যাবে নাকি আরো ইনভেস্ট করবে? ইনভেস্টমেন্ট তো আসবে না। তো তাইলে এই জন্যে তারা বেশি কনসার্ন হচ্ছে, অনেক ব্যবসায়ীদের থেকে স্টেক। আর আপনারা তো সাবৃত বললই যে সিকিউরিটির যে প্রবলেম, যে ধরনের এই অবস্থার মধ্যে কিভাবে ভালো ইলেকশন হবে। আপনি বললেন সংখ্যালঘুদেরকে যাওয়ার জন্যে, খালি হাজিরা জন্য বলছে। হাজিরা দেওয়া মানে কি? ওখানে যাওয়ার পরে ওদেরকে ডিকটেট করা হবে কাকে কি ভোট দেবে, তাই তো? এখন ওরা যদি না যায় এবং ভুয়া ভোট দিয়ে দেয়, তাহলে তো আবার আওয়ামী লীগের মতো তাদেরকে অ্যাকিউজ করবে সবাই। এই তো ব্যাপার। তো এসব বিভিন্ন আরো কত কারণ আছে এগুলো। তো এখন যাই হোক, এটাকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মহল এটাকে একটা ক্রেডিবল ইলেকশন হবে না, এটা অলরেডি বুঝে নিয়েছে। এবং যদি ক্রেডিবল ইলেকশন না হয় তাহলে তো সব দিকেই সমস্যা, ব্যবসায়ীদের সমস্যা, আন্তর্জাতিক মহলের সমস্যা, বিশেষ করে আন্তর্জাতিক মহলের মধ্যে ভারতের বেশি সমস্যা। তো নানা ইনস্টেন্স আছে হিস্ট্রিতে, এটা সাব্বির ভালো জানে হিস্ট্রিগুলো, যে এরকম সিচুয়েশন অন্য কান্ট্রি হলে এই কি বলে আপনার ষড়যন্ত্রমূলক সকল বিপ্লবকে দমিয়ে দেওয়ার জন্য ইন্টারভেন করতো। কিন্তু ভারত তো অন্যরকম ক্যারেক্টারিস্টিক, তারা তো দেওয়ালে পিঠ না থাকলে বা ডিরেক্টলি না হলে তারা তো ইন্টারভেন করে না। তো এই জায়গায় এগুলোর ব্যাপার না। তবে ভারত বেশি কনসার্ন, কারণ ভারতের সঙ্গে অনেক বাণিজ্য আছে, অনেক ব্যবসায়ীদের আছে এবং কি বলবো আপনার অলমোস্ট চারিদিকে ভারত, মাঝখানে অলমোস্ট লাইক একটা ইম্পর্টেন্ট অর্গানের মতো, মাঝখানে বাংলাদেশ, ওখানে ডিস্টারবেন্স হলে তো ওদের লাগবেই, কাজে ওরা বেশি কনসার্ন ইন এনিওয়ে। আর যেটা সাবির একটু বললো যে কেন সবাই ফরেন, তার ক্রেডিবিলিটি টু তার যে পিআর, দ্য পাবলিক রিলেশন, কেন ক্রেডিবিলিটি প্রবলেম হয়েছে কিনা। অ্যান্ড পাবলিক রিলেশনের ক্রেডিবিলিটি কি বলবো আপনার ওই
ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনে তার আনব্রেকেবল, ওটা যে কোনই হোক ওকে তারা লাভ করেই, লাভ হিম। কিন্তু রিপাবলিকান আমলে যেমন আমরা আশা করেছিলাম যে ট্রাম্প আসার পরে পলিসি পরিবর্তন হবে, পলিসি পরিবর্তন হয়নি এখনো, কিন্তু আমার মনে হয় এটা হবে। ইটস কামিং। ইরান একটা বড় এক্সাম্পল রাইট নাও, অ্যান্ড দে ওয়ান্ট টু সি অ্যানাদার ইরান। এইটুকু আমি বললাম আপাতত, প্রসিড করুন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আমার কথা শুনতে, আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। করে রেখেছিলাম যে আমি ধরেন অন্যান্য বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে আমার না খুব জানতে ইচ্ছা করছে আপনাদের দুজন সম্পর্কেই, যে আপনারা তো ধরেন বহু বছর ধরে আমেরিকাতে আছেন, ভেরি ওয়েল এস্টাবলিশড। আমি জানি না বছরে একবারও আপনারা দেশে কখনো যান কিনা, হ্যাঁ, আপনাদের ছেলে মেয়েও এখানে ভেরি ওয়েল এস্টাবলিশড, কিন্তু বাংলাদেশ নিয়ে এবং আপনার কোনো পলিটিক্যাল কানেকশনও আপনাদের নাই। আমরা আপনাকে ডিসক্লোজ করি আগে থেকেই, আমরা বাংলাদেশেও হাসবিরও আমিও ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, এখানেও ইন্ডিপেন্ডেন্ট, কোনো পার্টি এফিলিয়েশন আমাদের নাই। যে যখন ভালো কাজ করবে আমরা তাদেরকে ভোট দিই। জি, এখন আমার জানতে ইচ্ছা করছে মানে বাংলাদেশের কোন ঘটনার কারণে আপনারা নিজেরা উদ্বিগ্ন হয়ে পড়লেন? আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি, মেইন কারণ হচ্ছে যে আমরা যখন জুলাইয়ের গন্ডগোল ঘটছিল আমরা দূর থেকে অবজার্ভ করছিলাম, আমরা যে জিনিসটা বুঝতে পারছিলাম এটা একটা ষড়যন্ত্রমূলক, এটা একটা লাশের ইয়ে হচ্ছে, বাই সিইং অল দিস স্নাইপার অ্যাটাক, কেন কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখে, অ্যাবসার্ড স্পটে কিলিং, একটা কি বলে শিশু মরে গেল বারান্দায়, আরে শিশুর দিকে তাক করে গুলি চালাবে নাকি পুলিশ? তারপরে সেই যে আবু সাইদের আমরা এটা দেখলাম, খুব ভালো করে স্টাডি করেছি আমরা, সেটা হয়েছে যে তাকে রাবার বুলেট মারা হয়েছে, একবার দুবার সে পড়ে গেল, তারপর তাকে ধরে নিয়ে চলে গেল, দেয়ার ইজ নো ব্লাড ওখানে, পরে বলে যে বুলেটে মারা গেছে। তো আমরা গোড়া থেকে কিন্তু এখান থেকে বুঝতে পারছিলাম এটা কি হচ্ছে, সাব্বির বলছিলাম আমরা বুঝতে পারছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের বন্ধু বান্ধবরা যারা বাংলাদেশে আছে তারা এট দ্য ফিল্ড, তারা অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কি। এখানেও আমাদের অনেক ইন্টেলেকচুয়াল ফ্রেন্ড, এখানেও এখন ওরা চুপ করে আছে, এখন আর কথা বলে না। তখন সবাই ওই লাল স্পট দিয়ে দিয়েছিল, এখন ওটা দেয় না, এবং অনেকে তো কথা মানে ফেসবুকে যে ইন্টারাকশন হতো ওই ইন্টারাকশনের মধ্যেও নেই কেউ, অনেকে এখন আর, ওরা প্রবলি অ্যাশেমড দেখে যে কি ব্যাপার, আমরা ইন্টেলেকচুয়াল লোক, অনেক ইকোনমিস্টও আছে এর মধ্যে আমার বন্ধু বান্ধব, তারা বুঝতে পারেনি জিনিসটা, আমি এটা কি করে এখানে বসে বুঝতে পারেনি, দেশে বসে আরো বুঝতে পারেনি। রাইট, সাব্বির আহমেদ আপনি? জি, আমি বলবো, আমি যখন এটা নিয়ে কোটা আন্দোলন হয় তখন আমি প্রথম মনে করেছি এটা কিছু স্টুডেন্ট এমনি ইনিশিয়ালি আন্দোলন করে। আমরা ইউনিভার্সিটি পড়েছি, আমি বুয়েটের স্টুডেন্ট, বাট আমাদের এখানে একটু আন্দোলনের সময় খুবই কম হতো, আসলে খুবই ডিফারেন্ট এনভায়রনমেন্ট ছিল, এটা ট্রু। কিন্তু স্টুডেন্ট হঠাৎ করে কিছু খেপে যায়, গিয়ে একটু গাছের নিচে গিয়ে একটু স্লোগান দেয় দেশটাকে, তো এরকম একটা পর্যায়ে আমি যখন দেখলাম যে ওরা শহীদ মিনারে যাচ্ছে, তারপর পুলিশকে অ্যাটাক করছে, আমি কিন্তু অ্যালার্ম হয়েছে, এটা জুলাইয়ের মানে মাঝামাঝি আসার পরে। ইনফ্যাক্ট আমি আমার ওয়াইফকে বলেছি এটা কিন্তু, এটা পিছনে কিন্তু অন্যান্য অনেক শক্তি আছে আমার মনে হচ্ছে, এবং যত সময় গেছে আমি বুঝতে পেরেছি এটা। তো তার পরবর্তীতে ধরুন ইয়ে হলো, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোটা জিনিসটা তো এক্সিস্ট করে না, কোটা তো ছিলই না বাংলাদেশে, কারণ এটা তো 2018 সালে ক্যান্সেল হয়ে গেছে। আমি সবসময় নিউজ, আমার ওই সবসময় বাংলা চ্যানেল ছিল, আমি দেখতাম সবসময় নাটক দেখতাম, বা আমাদের ডিসকাশন প্রোগ্রামগুলো খুবই দেখতাম, এটা ট্রু। তো তখন হয়েছে কি, এটা ওই 1971-এ আমার 13.5 ইয়ার এজ ছিল, তখন ওই যে ইভেন্টসটা কি হচ্ছে, আমি মৌলভীবাজার শহরে ছিলাম, কিন্তু মার্চের শেষ দিকে মানে ফর সেফটি আমার আব্বা আমাকে রেখে দিলে আমার ফুফুর বাড়িতে গ্রামে, শহর থেকে একটু দূরে। তো ওখানে ছিলাম আপনার জুলাই মাস পর্যন্ত। তো তখন মর্নিং এ উঠে একটা কাজ ছিল যে বিবিসি মর্নিং এ হতো, সেটা শুনতাম, রাত্রে ভয়েস অফ আমেরিকা শুনতাম, আকাশবাণী শুনতাম, যে কি হচ্ছে কি হবে। এই যে জিনিসটাতে ওই যে নিউজ ফলো করা শুরু করেছে আমরা, আজ পর্যন্ত আমি আর এটাতে বাইরে হতে পারিনি এখন পর্যন্ত।
তো এই জন্য বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে এটা অলওয়েজ একটা কনসার্ন। আমি রাজনীতি করিনি, কোনো পার্টির মেম্বারও কোনোদিন ছিলাম না, কোনো কোনো স্টুডেন্ট পার্টি কোনো মিটিংও যায়নি কোনোদিন। তো এটা হচ্ছে আমার অবস্থান আর কি। তো এটা যখন হলো তারপর অগাস্টে তো মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, এবং স্বাভাবিকভাবে আমি বুঝতে পেরেছিলাম যে এটা মানে এটা জামাত চলে এসছে এবং এটা ভয়ানক শক্তি। এবং যখন প্রফেসরদেরকেও মানে করা শুরু করলো, এবং আমার এখনো মনে আছে আমি সেই ডিসেম্বরের পরে যখন আপনার মানে আমাদের দেশ স্বাধীন হলো, তারপরে যখন নিউজ পেপারে রিপোর্ট আসলো কিভাবে প্রফেসরদেরকে ধরে নিয়ে গেছে এই আলবদর। আলবদর কিন্তু অন্য কোনো শক্তি না, এটা ছিল ইসলামী ছাত্র সংঘ, জাস্ট জামাতের ছাত্র সংগঠনের সদস্যরা নিয়ে গেছে, এবং ওই প্রফেসরদের স্টুডেন্টরা নিয়ে গেছে। এগুলো পেপারে পড়েছি ওই সময়, পরবর্তীতে আরো পড়েছি। তো এই যে জিনিসটা আমি তখনই যখন দেখছি যে প্রফেসরদেরকে ধরছে, মারছে, আউট করে দেয়, সর্বনাশ, এটা তো বাংলাদেশ চলে গেছে। মানে এই আন্দোলন তো ওই ধরনের আন্দোলন না, এটা একটা ডিফারেন্ট আন্দোলন। এটা হচ্ছে মব ভায়োলেন্সের মধ্যে আন্দোলন, মব ভায়োলেন্সের মধ্য দিয়ে তারা আন্দোলনের নাম বলে আন্দোলনের নামে চালিয়ে দিয়েছে মব ভায়োলেন্স, এবং এটা ভয়ানক একটা চেঞ্জ এসছে বাংলাদেশে। আমার বন্ধু বান্ধব অনুষ্ঠানে আমার ডিসএগ্রিমেন্ট হচ্ছে, আমি বলছি এটা কিন্তু একটা বড় ধরনের একটা ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে। আমি কোনোদিন আমি মিছিল টিছিলে যাইনি, কিন্তু অবজার্ভ করেছি 69-এ আমি ক্লাস 7-এ পড়ি, আন্দোলন হয়েছে, আমি মৌলভীবাজার শহরে ছিলাম। সেখানে আমাদের নেতা যারা ছিলেন মনে আছে যে ওই যে আপনার মতিউর রহমান চৌধুরী সাহেব, ওনারা তখন মৌলভীবাজার মৌলভীবাজার কলেজে পড়তেন, আমরা ছোট ছিলাম, শিক্ষিত হয়ে এমন ভাবে বলতো মনে হতো যে হানাদার বাহিনী ইন্ডিয়া, এমন ভাবে ডিসকাশন গুলা হতো। আর এই ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করে, তাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়ে 1 রুপি করে লাগলেও তখন ডেইলি 1 কোটি রুপি তাদের ব্যয় করতে, আমি বলছি মিনিমাম 1 রুপি পার পার্সন। এত মানে তারা স্যাক্রিফাইস করেছে তাদের মানুষজন। আমার নিজের আত্মীয় একজন, উনি ছিলেন, আমি সিলেট থেকে, আমার আত্মীয় একজন উনি ত্যাগ করে গিয়েছিলেন। আর যাওয়ার সময় তখন প্রচারণা শুরু করলো যে আওয়ামী লীগের লোকজন ওখানে গিয়ে ইয়ে করেছে। তো উনি পার্টি করতেন, কিন্তু উনি এমপি বাইরম ছিল, উনার বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, এবং ওনাকে ওই সময় ডিসি সাহেব বলেছে আপনি লিস্টে আছেন, আপনি পালান। তো উনি পালিয়ে যাওয়ার পথে উনি বাড়িতে যাবেন, কিন্তু বাড়ি থেকে লোক এসে বলছে ওনাকে যে ওনার বাড়ি জ্বালিয়ে দিয়েছে ইন দ্য মিন টাইম ওই যারা মুসলিম লীগের যারা ছিল। এই এখনকার মতো পরিস্থিতি। তো উনি আমায় গল্প করেছেন যে আমার আর কোনো পথ ছিল না, উনি ওই জকিগঞ্জের ওখানে গিয়ে বলছে, ওনার গাড়ি ছিল, উনি বলছে ড্রাইভারকে তুমি ইয়ে করো, ওই ইন্ডিয়ার দিকে যাও। তো উনি আমাকে বলেছে, আমাকে আমার সম্পর্কে আমার দাদা হন আমাকে বলেছে যে এরকম আমি যখন বর্ডার ক্রস করে যাই, যখন ওই ওদের বিএসএফ এর ক্যাম্পে গিয়ে রাত্রে আমার ফ্যামিলি নিয়ে আমি একটা ছাটাইয়ের উপরে বসে আমি খাওয়া দাওয়া করছি আমার এখানে সিলেট শহরে আমার 3 তলা বাড়ি ফেলে গিয়ে, আমার নিজেকে কি মনে হয়েছে। তারপর বলছে যে ওখানে গিয়ে তারপর ওনার ভাইরা ছিল, দুই ভাই ছিল লন্ডনে, ওদের অনেক ব্যবসা ট্যাবসা লন্ডনে, আগে থেকে ওরা ভেরি রিচ ফ্যামিলি। তো তারপর ওর ভাইদের সাথে যোগাযোগ করেছে, ওরা টাকা পাঠাতো ওনাকে। উনি বলেছে যে যশোর, টাঙ্গাইল এই সমস্ত লোক জায়গাতে এসছে, এরা অনেক সচ্ছল মানুষজন হাত পেতে দিয়েছে যে আপনার তো ভাইরা পাঠাচ্ছে, আমাকে কিছু দেন, বাইরে গেলে ছেলে মেয়েদেরকে কিছু খাওয়াতে পারছি না। এই অবস্থার মধ্যে পড়েছিল এরা। তো এটা এইরকম, কিন্তু অবশ্যই প্রচার করা হয়েছে ওখানে গিয়ে আমোদ ফুর্তি করেছে আওয়ামী লীগের লোকজন। এবার জিয়াউর রহমানের সময় থেকেই শুরু হয়েছে, এবং হোল হিস্ট্রিটাকে একদম মাটি চাপা দেওয়ার একটা টেন্ডেন্সি এই বিএনপি করেছে। এবং যার ফলে আমি মনে করি, আগেও মনে করতাম, এখনো মনে করি যে আওয়ামী লীগই একমাত্র চেষ্টা করে হিস্ট্রিটাকে তুলে ধরে রাখতে পেরেছে, কিছুটা অনেকটা হলেও আমি বলবো। অমিত রয়, এখানে দুটি বিষয় আমার জানতে ইচ্ছা করছে। একটা হচ্ছে গিয়ে যে এই যে সাব্বির আহমেদ বললেন যে ইন্ডিয়া আমাদেরকে এত সাহায্য করেছে, কিন্তু আজকে যে পরিমাণ ভারত বিরোধিতা বাংলাদেশে, কেমন লাগে শুনতে এই সাহায্য সহযোগিতার বিপরীতে এরকম আচরণ? আমাদের বাংলায় একটা শব্দ আছে না, যে কৃতজ্ঞ শব্দটাই কি আমরা প্রমাণ করছি কিনা, 1 নম্বর। 2 নম্বর, যে বলা হয় হ্যাঁ হয়তো এটাই ঠিক যে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে ধারণ করে, সংরক্ষণ করে, কিন্তু একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় প্রচারণা যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। অমিত রায়।
মুক্তিযুদ্ধ যখন হয় তখন তো আমি তো ইউনিভার্সিটির ছাত্র, কাজে আমি সবই বুঝতে পারছি, সবই জানি, এসব দেখেছি অনেক কিছু। তো এটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভে যদিও শুরু হয়েছে মুক্তিযুদ্ধ, এটা আওয়ামী লীগের ছিল না, তো এটা তো সবারই মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু আওয়ামী লীগ একটা ভুল করেছে। স্বাধীনতা হওয়ার পরে, আসার পরে, বঙ্গবন্ধু আসার পরে, আমার মনে আছে এখনো, এটা বলতে খারাপ লাগে, উনি সবসময় বলতেন যে আমার আওয়ামী লীগের উপর এটা হয়েছে, আমার আওয়ামী লীগের এটা সেটা হয়েছে, জনগণের কথা একটু কম বলতেন। আমাদের খুব খারাপ লেগেছে তখন। তাই কি? আমি তো ওনার ভাষণে শুনি আমার মানুষ। আমার আমার আওয়ামী লীগের বেশি বলতেন। আর জায়গায় ওটা বিতর্কের ব্যাপার। মানে উনি সবকিছু কি ওন করতেন? উনি প্রত্যেক, আপনি শুধু আমার আওয়ামী লীগ না, আপনি ওনার ভাষণগুলি যদি দেখেন, হ্যাঁ, উনি দেখেছি। সব আমার দেশ, আমার মানুষ, হ্যাঁ, এমন ওগুলো বলেছেন, কোনো কথা ওগুলো আছে যে বলেছেন। আমি কাকে শাস্তি দিব? সবই তো আমার। ওই আমাকে জিনিসটা তো, তোমরা বঙ্গবন্ধু বানিয়েছো, আমাকে প্রধানমন্ত্রী হ্যাঁ, বানিয়েছো, ওগুলো আছে। এগুলো তো আছে যে আমি তো কিছুই করতে পারি না। হুম। ও- যাই হোক, ওগুলো ওইসব এখন ওইসব সমালোচনার সময় না অ্যাকচুয়ালি। এখন যে অবস্থা দেশে, তাতে ফুল ফোর্সে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সাপোর্ট করা উচিত, সেটা ফজলুর রহমান হোক আর যে দলেরই হোক, তো এগুলো ব্যাপার। তো এখন আপনি কি বলছিলেন? আমি আমি লিঙ্ক, দুটো প্রশ্ন রেখেছিলাম, ভারত বিরোধিতা ওভার আর দিয়ে কেমন লাগছে? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রচারণা। রাইট, ভারত বিরোধিতা হবেই তো, কারণ যেমন সাব্বির বললো 75-এ ওই পরিবর্তনটা কিভাবে আসলো? আসলো তো ষড়যন্ত্রের মাধ্যমে। এবং কারা এই সহযোগী, কাদের ভিত্তিতে? ওরা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাই না? এবং তারা যখন ক্ষমতা এলো, তাদের এখন উপায়টা কি? তাদের এখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভারত বিরোধিতা, পাকিস্তানের কাছাকাছি আসা, ওটা দিয়েই তারা, নাইলে তাদের যারা অর্থ বল এমনিদিকে সাহায্য করেছে, তারা তো ওদেরকে রাখবে না ক্ষমতায়। তো তখন মুক্তিযুদ্ধের লোকদের হাত থেকে সরে গেল, মানে অন্য মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করে তাদের হাতে পুরোপুরি যায়নি, হয়তো আদানি ওদের সাথে কোয়ালিশনটা করতে। বিএনপির ফরমেশনটা কি সেই যদি দেখেন 77, ওটা তো স্বাধীনতার পক্ষে কিছু লোক ছিল, কিন্তু অন্য একটা মেজর, একটা বিগ অংশ ছিল তো অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এবং তারা মানে বাধ্য হয়ে বাংলাদেশকে মেনে নিয়েছে। এর মধ্যে গিয়ে মানে যে টানাপোড়েন বিএনপির মধ্যে, এটা এখনো চলছে, এটা অবাক ব্যাপার, এটা এখনো চলছে। আর ভারতের এটা তো হবেই, ভারত বিরোধিতা হতেই পারে, এটাই তাদের পলিটিক্স, এটাই তাদের শক্তি পায়। জি, জি, সাব্বির আহমেদ, আপনি বলছিলেন যে এই যে ইতিহাস বিকৃতি, তারা পাঠ্যপুস্তকে এমন করে হানাদার বাহিনী শব্দটি লিখতো যেন ভারতই হানাদার বাহিনী, তাই না? আমরা কিন্তু এই প্রবণতাটা এখনো দেখছি। তাহলে তো একই সুতোই চলছে, কোনো পরিবর্তন হয়নি। যেহেতু আওয়ামী লীগ এখন নেই, এখন হচ্ছে তাদের ওই ঠিকই ওরা ওই পোস্ট 1975-এ তারা চলে গেছে আবার ওই ইতিহাসকে সাপ্রেস করা, এবং তাদের একটা নিজস্ব ইতিহাস তারা চালু করেছে। এবং আনফরচুনেটলি এটা হয়ে গেছে। এবং এই জিনিসটা মানে সেই 1971-এ ঘুরে ফিরে এই যে বিরোধী যারা ছিল, মানে যে টর্চার গুলা করেছে তারা পাকিস্তানের সাথে মিলে, এবং পাকিস্তানি ফোর্স যেভাবে করেছে, সেটা সবসময় তাদেরকেও তাড়া করে, এবং তারা এটা মুছে দিতে চেয়েছে এবং মুছে দেওয়ার চেষ্টা করছে এখনো। সেই জিনিসটার ফলেই আজকে মানে ধরুন আবার, এবং বঙ্গবন্ধু হত্যার পরে 75 থেকে আপনি দেখুন 1996 পর্যন্ত 21 ইয়ার্স, লং 21 ইয়ার্স বঙ্গবন্ধু স্বাধীনতার হিস্ট্রি, 7ই মার্চ এগুলো কিছুই ছিল না। মানে ওই সময় আমার মনে আছে একটা স্টুডেন্ট, তারা নিউলি ম্যারিড কাপল আসলো, আমি তখন টেনিসতে ছিলাম বাংলাদেশ থেকে। তো এটা 1996-7-এ যখন ওই আমার বাসায় টিভিতে আমরা যখন দেখছি বঙ্গবন্ধুর ভাষণটা, আবার আওয়ামী লীগ 96-এ আসার পরে যখন ওটা প্রচার করলো, তখন আবার দেখলাম। তো ওই মেয়েটা তখন মানে ধরুন বিএ পাস করো, মানে বিএ 3rd ইয়ার 4th ইয়ার এরকম ছিল, তখন এসছে আর কি, তো নিউলি ম্যারিড। তো ও আমাকে বলছে, স্যার ভাই এই লোকটাকে তো আমি চিনি না।
একে, এবং তাকে আমি দোষ দিতে পারছি না, কারণ সে তো আসলেই চেনে না, সে দেখেও নি কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তখন তো আমি বললাম তাকে এই অবস্থা, যে 21 বছর পরে এখন আবার টিভিতে এটা প্রচার করছে। হুম। একটা পুরো জেনারেশন মাঝখানে চলে গেছে না, Generation। 21 years। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমি বলি মুক্তিযুদ্ধকে অবমুক্ত করেছে। অবমুক্ত করেছিল। জি, এখন আমাকে শেষও করতে হবে, অনেকক্ষণ জি, সময় গল্পগুলি জানা শুনতে আছে। আপনাদের ভালোই লাগছিল, আপনাদের প্রতিক্রিয়াগুলো। এইবার দেশ যে সংকটে, ধরেন আপনারা তো আমেরিকাতে অনেক প্রতিষ্ঠিত, আপনাদের অনেক কানেকশনস আছে, আহ অনেক পলিটিক্যাল মানুষদেরকে আপনারা চেনেন, মানে আমেরিকান পলিটিশিয়ানদেরকে আপনারা চেনেন। আহ উম, এই বিষয়গুলি কি আপনারা আন্তর্জাতিক মহলে তুলে ধরার, আলাপ আলোচনায় বলুন, লেখালেখিতে বলুন, স্থানীয় যারা কংগ্রেসম্যান, সেনেটর আছে, তাদের কাছে কি পৌঁছানোর কোনো চেষ্টা আপনারা করেন? আহ, আসলে এই জিনিসটা মানে কোনো কোনো সময় হয়েছে, দু একবার আমি করেছি, মানে লোকাল কংগ্রেসম্যান বা ইয়েতে, যেমন কিবরিয়া সাহেবকে হত্যার পরে ওনার মেয়ে নাজদি কিবরি আমার সাথে যোগাযোগ করে উনি একটা ড্রাফট লিখে দেয়, আমি সিনেটর কংগ্রেসম্যান পাঠিয়েছি। বা আরো বিভিন্ন সময় দু একবার আমাকে যখন মানে যোগাযোগ করা হয়েছে, কিন্তু দিস টাইম এটা আপনি কাকে পাঠাবেন? এরাই তো ডক্টর ইউনূসের সমর্থক। ডক্টর প্রফেসর ইউনূস এর এত বেশি কানেকশন, দেখুন উনি প্রেসিডেন্সিয়াল মেডাল পেয়েছে, কংগ্রেশনাল মেডাল পেয়েছে, বাই পার্টিশন সবাই সাপোর্ট করেছে যে ওনাকে কংগ্রেশনাল বুঝতে মেডাল পেরেছি। দিতে। আমি আমি সরি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ হচ্ছে গিয়ে দেখুন দিন শেষে ওনাদেরও তো ভোটের দরকার আছে, আর আমরা বাংলাদেশিরা এখন কিন্তু একেবারে একটা ভালো ভোটিং ব্লক, সো তারা আমাদেরকে কিন্তু অগ্রাহ্য করতে পারে না। আপনি যদি ভাবেন যে তারাই এনেছে, কিন্তু দিন শেষে আপনার ভোটটিও তাদের কাঙ্ক্ষিত তো। জি, ইনফ্যাক্ট গত বছর ইয়ে হওয়ার পরে অমর ইসলাম ভাই, আপনি হয়তো আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি দিল, এই নষ্ট করলো, তো ওখানে গিয়ে এত ইমোশন রাখতে পারেননি। জানেন যে এই প্রত্যেকটা প্রজেক্ট শেখ হাসিনা নিজে মনিটর করতেন, এমনকি লুপগুলা উনি কতভাবে ডাইভার্ট করতে পারবেন, এগুলি কিন্তু নিজে উনি ভোরবেলাতে, আমি শুনেছি যে উনি ভোরবেলাতে উঠে এগুলি সব দেখে দেন এক একজন প্রজেক্ট যে ডিরেক্টর, ওনার ড্রিমের মতো ছিল, তাই এবং আপনারা তাকে খুব বেশি এটা পছন্দ করতেন না। কারণ আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি দিল, এই নষ্ট করলো, তো ওখানে গিয়ে এত ইমোশন রাখতে পারেননি। এত কষ্ট করে টাকা জোগাড় করে এত ইয়ে করে এত প্ল্যান করে করছে, সেখানে উনি আর ইমোশনকে থাকতে পারেননি। না, উনি যেমন ইনভলভ ছিল বলে কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ, হতে পেরেছে। তা ফর তো এক্সাম্পল, বটেই। আপনার যখন পার্সোনালি ইনভলভ পাইল না হলে ড্রাইভিং করে, সেই তখন দেখা যাচ্ছে যে পাইল তারা মানে আগে চিন্তা করেছিল 40-50 ফিট, সেখানে হচ্ছে না, বিকজ ওখানে ইরোশন 30 ফিটের মতো হয়ে যায়, তো এই জন্য পাইল ড্রাইভ করেছে মনে হয় 80 ফিট পর্যন্ত। তো তখন ওই যে হ্যামার যেটা ছিল সেটা দিয়ে ওয়ার্ক করছিল না, তখন এটা জার্মানি থেকে একটা হ্যামার আনতে হতো। এই জার্মানি থেকে আপনি এটা তো মনে করুন রোডস এন্ড হাইওয়েজ এর ইঞ্জিনিয়ার তো আনতে পারবে না, এটা কিন্তু ইনভলভ হতে হবে ফরেন মিনিস্ট্রিকে, আবার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ হতে হবে। তো এটা কে করবে? এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই করতে হবে। এই একটা ব্যাপার ছিল, সবকিছু প্রধানমন্ত্রী শেখ না হাসিনা করতে হবে, এটা উপায় নেই, এটা তো ওনাকে ওনাকেই সব করতে জায়গায় হবে। ইনভলভ হতে হবে, এই একটা ব্যাপার ছিল। ওনাকে ইনভলভ না করলে তো আপনি ফরেন মিনিস্ট্রিকে আপনি অ্যাক্টিভেট না করতে না, পারছেন। ওটা তো আপনি ওটার কথা বললেন, এটাও প্রায় ঠিকই সবকিছু আছে এটা। ছোটখাটো ব্যাপার থেকে শুরু তো করে যার এভরিথিং ফলে উনি যে এই যে ওনাকে বললেন করতে হবে, মর্নিং এটা এ কেন? উঠে যে করতো, এবং যার ফলে মর্নিং এ উঠে মনিটর করতো, এটা করতো কেন? যাতে বড় প্রজেক্ট expedite উনি হয়। করেছেন সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছোটখাটো ব্যাপার পর্যন্ত, হ্যাঁ শেখ হাসিনা এই ধরনের তো ঠিক না। এটা ওনার ঘরে যারা বন্দুক রেখে খেয়েছেন তারা কোথায় এখন? এইগুলো কি বলবো, আর এগুলো আক্ষেপ রয়ে যাবে। আপনারা কি শেখ হাসিনাকে মিস করেন? শেখ হাসিনাকে আমি এখন পার্সোনালি কি বলবো, উনি তো বাংলাদেশের লাস্ট লিডার উইথ গাটস যদি বলি আর কি। এখন মাঝে মাঝে উনি যেভাবে আপনার ওই যে যুদ্ধপরাধী বিচার করেছেন, শেখ মুজিব হত্যাকারীদের বিচার করেছেন, দিয়েছেন, এত বিশ্বাস হচ্ছিল না আমাদের।
মাঝে মাঝে মনে হচ্ছিল ইন্দিরা গান্ধীর চাইতেও মনে হয় যে বেশি মাচ মোর স্মার্টার অ্যান্ড ডিসাইসিভ। কি করে করলো এই কমপ্লেক্স সিচুয়েশনের ভিতরে গিয়ে? যারা কেউ কেউ, আমি এটা দেখলাম, আমি টিভিতেই দেখেছি, সারাদিন কালকে যখন নিউজ এসে হাসছিল, সে তার বিশ্বাসই হচ্ছিল যে তাকে ফাঁসি দিতে নিচ্ছে। হাউ ইজ ইট পসিবল? আমরা এখান থেকে অবাক হচ্ছিলাম ওনার দেখে। তো বললাম যাই, সুন্দরভাবে ব্যালেন্স করেছে। ওই যে কি বলবো ওটা, হেফাজতের সাথে অ্যালায়েন্স, ওগুলো আমাদের পছন্দ ছিল না, কিন্তু বললাম যে কি করবো এখন, ব্যালেন্স করার জন্য শি ইজ ডুইং দিস। কিন্তু উনি কিন্তু হাঁটছেন না যদি সেনাবাহিনী গিভ আপ না করতো। যে আমি দেখেছি উনি একটা সুযোগ ছিল আমার, উনি যখন এসেছিলেন এখানে ফ্লোরিডাতে এসেছিলেন, ওনার মেয়ে আমাদের পাশের শহরেই থাকতেন, আমাদের সাথেই ছিল, এবং অমিত দাও ছিলেন মনে আছে, আমাদের সাথে একটা রেস্টুরেন্টে ওনার মিটিং দেখা হয়েছিল। তো উনি ওই একদিন মর্নিং এ উনি গিয়েছিলেন, এখানে আমাদের পাশে একটা হাই স্কুল আছে, মিডলবার্গ হাই স্কুলে। তো আমাকে একজন কল করে বললো যে ও পার্টি করতো, ছাত্রলীগ করতো। তো বলছে আমি তো মর্নিং এ ডাক্তার। তো সে আমাকে বললো যে আমি মর্নিং এ যেতে পারবো না, যদি আপনি একটু যান, আমাদের নেত্রী যাবেন, উনি একজন বাঙালি, যদি দেখেন তো ভালো লাগবে ওনার হয়তো। তো আমি এই জন্য মর্নিং এ গিয়েছিলাম। কিন্তু ওই স্কুলে আমাকে ঢুকতে দিচ্ছিল না, যে কেন, আমি কি আবার কোনো গঞ্জাম, জিজ্ঞেস করেছে আমি কি ডিট্রাক্টর নাকি। বললাম না আমি কোনো ডিট্রাক্টর, পার্টির মেম্বার। বলে না সেটাও না। বলে কেন? বলে আমাদের একজন ফর্মার প্রাইম মিনিস্টার, ফিউচারের প্রাইম মিনিস্টার হতে পারেন, কেন আমি কোনো গঞ্জামে নাই। বলে তাহলে যাও। তো আমাকে ভিতরে ঢুকতে দিল আর কি স্কুলে। তো উনি দেখলাম যে সব স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে কথা বলছেন, এবং কোন খুবই একটা একাগ্রতা, যে আমি কেন এখানে এসে সেটা উনি বলছেন, যে আমি এখানে এসেছি দেখতে স্টুডেন্টরা এখানে কিরকম ভাবে ক্লাস করছে, কিরকম ভাবে তারা ইন্টারঅ্যাক্ট করছে, এখানকার লাইব্রেরিটা কিরকম, এগুলো আমি দেখবো, যাতে আমি যদি কোনো সুযোগ পাই বাংলাদেশে আমি এরকম স্কুলগুলোকে করবো। আমাদের অনেক সমস্যা আছে, আমরা গরিব দেশ, বাট আমার স্বপ্ন হচ্ছে এরকম আপগ্রেড করা। তো বাংলাদেশে এখন উনি স্বপ্ন দেখেছেন, অনেকগুলো জিনিস উনি 15 বছর 16 বছরে বাস্তবায়ন করেছেন। আমি অবশ্যই বলবো, আমি আর অনেক কিছু বলতে পারি এ ব্যাপারে। আমি অবজার্ভ করেছি এবং নিউজ মনিটর করেছি, দেখেছি। তো সেখানে হচ্ছে, কিন্তু পরিস্থিতি বাংলাদেশে এখন যে অবস্থা, সেটা তো যদি রেফারেন্ডাম হয়, যদি তারা জিতে যায়, এবং তারপর তো ধরুন সংবিধান, সবকিছু সেকুলার ক্যারেক্টারিস্টিক যে কিছু আছে সব কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ একটা অন্ধকারের যুগে চলে যাবে, এবং এটা করবে জামাতে ইসলামী। 1971-এ মুসলিম লীগ যতটা না করেছে, তার চেয়ে অনেক 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 বেশি গুণ জামাতে ইসলাম করেছে, কিলিং এবং হত্যা। তাদের হোল ছাত্র সংগঠনকে আলবদে রূপান্তরিত করেছিল, এবং তারাই কিন্তু মেইন হত্যাগুলা করেছে, বিশেষ করে ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা। অ্যাবাউট 1000 ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা করা হয়। আমি আমার এক কলিগকে বলেছিলাম যে যদি আজকে ফ্লোরিডার শুনে একদিন মর্নিং এ উঠে যে 2 বা 3 প্রফেসরকে হত্যা করা হয়েছে, টার্গেটেড কিলিং, হাউ ডু ফিল? চিন্তাই করা যায় না। তো মানে ন্যাশনাল গার্ড নামিয়ে দেবো আমরা, টু ফাইন্ড দ্য পারপেট্রেটর। মানে ন্যাশনাল গার্ড কখন আসে? যখন সিটি পুলিশ, কাউন্টি শরীফ, স্টেট ট্রুপার, এই 3টা ফোর্স যখন পারে না, তখন আসেন ন্যাশনাল গার্ড। মানে 3টা মেসি ফোর্স। এখানে যদি কোনো এরকম গেঞ্জাম কেউ করে, আপনি তো জানেন, আপনিও দেখেন, প্রথম আসে কিন্তু সিটি পুলিশ। ওরা দেখে যে মানে আরো বেশি ফোর্স লাগবে, তখন শরীফকে কল করবে, কাউন্টি শরীফ আসবে, ওদের রিজার্ভ ফোর্স